দর্শক, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সবার জন্য দেবাশিস। আজ মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত পশ্চিমবঙ্গ সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং নবান্নে অনুষ্ঠিত হয়ে গেল এবং সেই ক্যাবিনেট মিটিংয়ে আজকে 6টি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, যা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। খুবই ভালো খবর, এরকমই হওয়া উচিত। এবং আমার কোথাও যেন মনে হচ্ছে দর্শক, যে শুভেন্দু অধিকারী যেদিন শপথ নিলেন এবং নরেন্দ্র মোদী যেদিন ওনার পিঠ চাপড়ে ওনাকে আশ্বস্ত করলেন যে আমি আছি, হ্যাঁ, ভালোভাবে নিজের মতো করে তুমি বাংলাটাকে সাজাও, বাংলায় যে স্থবিরতা, যে একটা উন্নয়নের যে একটা স্থবিরতা এসে গিয়েছিল, যে দুর্নীতি অপশাসনে ছেয়ে গিয়েছিল, সেগুলোকে দূর করে নিজের মতো করে বাংলাকে সোনার বাংলা করার লক্ষ্যে কাজে এগিয়ে যাও। টাকা পয়সার দিক থেকে কোনো অসুবিধা হবে না, যা টাকা লাগে দেবে গৌরী সেন, এরকম একটা ভাব। যাই হোক দর্শক, আমি তো এই কথাটাই নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় বলে আসছিলাম যে ডবল ইঞ্জিন সরকার করলে তৃণমূল যতই অপপ্রচার করুক, নানা রকম মানুষকে মিথ্যা অপপ্রচার করে যে অন্য রাজ্যে কি দিচ্ছে, কই দিচ্ছে, দেয়নি, গোটা রাজ্যে দিচ্ছে। মোদী অমিত শাহ বলুন, ভাইপো খুব চিৎকার করতো নির্বাচনী জনসভায়, কিন্তু মানুষ এবারে সত্যি করে ওদের চিৎকারে মানুষ মিথ্যাচারে ভুলেনি, মানুষ তার আসল খেলা খেলে দিয়েছে। এটাই আমি বলতাম যে ডবল ইঞ্জিন সরকারে থাকলে, কেন্দ্র রাজ্য মিলিত একই সরকার থাকলে কি সুবিধা। আজকে নবান্নের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে দর্শক আপনারা সেটা চাক্ষুষ উপলব্ধি করতে পারলেন আশা করি। যাই হোক, সেগুলো তো যা হয়েছে হয়েছে। আবার আগামী সোমবারে আরও একটি গুরুত্বপূর্ণ মিটিং ক্যাবিনেটের হবে, সেখানে তো আরও শুনছি ওই কর্মচারীদের ডিএ এবং সপ্তম পে কমিশন এবং নারী সুরক্ষা নিয়ে আরও কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একদম খুব অ্যাকশন মোডে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব দ্রুত কাজ করতে চান তিনি, এবং স্বচ্ছভাবে কাজ করতে চান। আর একটা ভালো লাগলো দর্শক, ওই যে সব কিছুতে অনুপ্রেরণা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, হ্যাঁ, এই প্রকল্পটি হলো, এই কালভার্টটি উদ্বোধন হলো, এই হলো, সেই হলো। অনুপ্রেরণা শব্দ ব্যবহার করা যাবে না। দারুণ দারুণ, বাহ, খুব সুন্দর। এই তো চায়। উনি নিজের ব্যক্তিগত পয়সা দিতেন না, জনগণের ট্যাক্সের পয়সা। এটা মমতা ব্যানার্জি ভুলে গিয়েছিলেন। যাই হোক দর্শক, এগুলো হবে আস্তে আস্তে। সরকারকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। সরকারের সামনে প্রচুর চ্যালেঞ্জ। যাই হোক, এখন আমি যেটা এই সরকারের সামনে এগুলো তো বড় বড় বিষয়, নির্বাচনী প্রতিশ্রুতি সাপেক্ষে সেগুলো কথা আছে, আপনারাও জানেন। আমি এখন যে ক্ষুদ্র কিছু বিষয়, যেগুলোর উপরে আমার প্রস্তাবও বলতে পারেন বা সরকারের কাছে প্রত্যাশাও বলতে পারেন, আশা করি সরকার এই জিনিসগুলোতেও কিন্তু একটু ভাববে বা গুরুত্ব দিবে। তো কী বিষয়গুলো, যেমন মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে পুলিশকে তিনি কাজের ক্ষেত্রে ফ্রি হ্যান্ড দিয়েছেন, যে আপনারা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে কাজ করে যান, কেউ কোনো রাজনৈতিক নেতা হস্তক্ষেপ করবে না। এ প্রসঙ্গে শুভেন্দুবাবুর কাছে আমার অনুরোধ, আমি নিজে ব্যক্তিগতভাবে অতীতে দেখেছি যে থানায় কোনো বিষয় নিয়ে এফআইআর করতে গেলে পুলিশ অযথা আপনি যে বিষয় উল্লেখ করে এফআইআর করতে যান সেই বিষয় প্রথমত এফআইআর নিতে চায় না, আর নিলেও আপনি যে বিষয় লিখে অরিজিনাল ফ্যাক্ট লিখে এফআইআর করতে চান সেটাকে পাল্টে তারা তাদের পছন্দ মতো বয়ান লিখতে থানার ওসিরা
অফিসাররা ওনাকে বাধ্য করত। সে জিনিস যেন না হয় এবং এফআইআর কপি যেন দেওয়া হয় মানুষকে। 2 নম্বর, যে শুধু থানা নয়, যে কোনো সরকারি দপ্তরে কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কাজের ক্ষেত্রে যদি দরখাস্ত করা হয়, সেই দরখাস্তের কপি পাওয়ার অধিকার জনগণের আছে। না হলে সেটাতে পরে অস্বীকার করার সুযোগ আছে সেই অফিসের পক্ষে, সুতরাং সেটা কপি অবশ্যই দিতে হবে। 3 নম্বর, কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও গতি আনার জন্য যে কোনো অফিস আদালতে, স্কুলে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে পাঞ্চিং সিস্টেম চালু করার প্রয়োজন আছে। 4 নম্বর, সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে, বিশেষত সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে পর্যাপ্ত সিকিউরিটির জন্য, বিশেষ করে যেখানে মহিলা সিএইচও কমিউনিটি হেলথ অফিসার থাকেন অধিকাংশ ক্ষেত্রে, সেখানে পর্যাপ্ত সিকিউরিটির জন্য সিসিটিভির বন্দোবস্ত যেন দেওয়া হয়। 5 নম্বর, যে কোনো দপ্তরে কাজের গতি ও স্বচ্ছতা আনার জন্য পর্যাপ্ত ইন্সপেকশন এবং মনিটরিং রেগুলারলি চালু করতে হবে। বিভিন্ন প্রকল্পে যেগুলো আগে চলছিল সেগুলোতে যে সমস্ত অনিয়ম হয়েছে এবং গাফিলতি হয়েছে, যেমন যুব ও শ্রী প্রকল্প যেটা রিসেন্ট চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে, সেখানে যারা অফলাইনে দরখাস্ত করেছিল তাদের মধ্যে প্রায় 80% অ্যাপ্লিক্যান্ট টাকা পায়নি। তাদের দরখাস্ত আমার ধারণা নষ্ট করে ছিঁড়ে ফেলা হয়েছে। তো তাদেরকে যেন নতুন করে আবার দরখাস্তের সুযোগ বা প্রকল্পের সুবিধা আনার যথাযথ ব্যবস্থা করা হয়। 7 নম্বর, বিভিন্ন পঞ্চায়েত ও পুরসভাগুলির দুর্নীতির আখড়া হয়ে গেছে দর্শক। সেখানে বাড়ি ঘর ও সম্পত্তি ট্যাক্সে অনেক অনিয়ম আছে। যেমন ধরুন, পঞ্চায়েত এলাকায় যা 3 তলা বাড়ি তার ট্যাক্স করা হয়েছে হয়তো বছরে 600 টাকা, আর যার দেখবেন 1 তলা বাড়ি পরিচিতের মারফত স্বজন পোষণের জন্যে তার স্বজন পোষণের জন্যে যার 3 তলা বাড়ি তার 600 টাকা করা হয়েছে, অথচ যিনি একটু অন্য রাজনৈতিক মেরুর বা তার হয়তো যোগাযোগ নেই, তার 1 তলা বাড়ি, তাকে হয়তো দেখে ট্যাক্সের স্ল্যাব এমন করা হয়েছে তাকে বাধ্য হয়ে তাকে বছরে 5,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। এগুলো ট্যাক্সের স্ল্যাব এবং তদন্ত সাপেক্ষে এই ধরনের ট্যাক্সগুলোর পুনর্গঠন করা দরকার বলে আমি মনে করি। 8 নম্বর, বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে নীতি শিক্ষা সহায়ক পাঠ হিসেবে চালু করা দরকার, কারণ ছাত্রছাত্রী এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই তৃণমূল সরকার যেভাবে একটা নীতির অবমূল্যায়ন করে রেখেছে, সৌজন্যমূলক যে ধারণা সেগুলোকে নষ্ট হতে চলেছে, সেই নীতি শিক্ষা এবং পরিবেশ সচেতনতা বিষয়কে পাঠ্যক্রমে দর্শক অন্তর্ভুক্ত করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। যাই হোক দর্শক, আরও কি বিষয়ে সরকারের ছোট বড় বিভিন্ন বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত বলে আপনাদের মনে হয়, আপনারা আপনাদের কমেন্টে জানাবেন বা আপনাদের নিজস্ব ফেসবুক পেজে সরকারকে সেগুলো প্রস্তাব দিয়ে সাহায্য করবেন। আমার আজকের আলোচনা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ।